এই দুটো বাজেটই আসলে ধনীদের স্বার্থ রক্ষার বাজেট। তৃণমূলের হাতে কতজন তৃণমূল খুন হয়েছে, নাটকবাজি করতে গেছেন তো। সমস্ত তৃণমূল বিজেপি বিরোধী শক্তিকে এক জায়গায় নিয়ে আসে, এই ভাতার মধ্যে দিয়ে তাদের সক্ষম করে তোলবার কোনো উদ্যোগ নেই। টুডে স্টোরি প্রেজেন্টস স্ট্রেট টক, সোজা কথা সোজাভাবে। সঙ্গে আজ পেয়ে গিয়েছি সিপিআইএম নেতা শ্রমিক লাহিড়ীকে, তার সঙ্গে কথা বলবো। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার। এই যে আমরা দেখলাম যে কেন্দ্রের বাজেট পেশ হলো, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটকে হামটি ডামটি বাজেট বলে কটাক্ষ করলেন। যখন রাজ্যের বাজেট পেশ হলো, আমরা ভাতা দেখতে পাচ্ছি, অনুদান দেখতে পাচ্ছি, কিন্তু যুবকদের, যারা বেকার যুবক, তাদের কর্মসংস্থান কোথায়? দেখুন, এই দুটো বাজেটই যা প্লেস হয়েছে, এই দুটো বাজেটই আসলে ধনীদের স্বার্থ রক্ষার বাজেট। কর্পোরেটদের কিভাবে স্বার্থ রক্ষা করবে, আর কর্পোরেটদের স্বার্থ রক্ষা করবে আর সাধারণ মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপবে, এটা তো মানুষ মেনে নেবে না। সেই জন্য দৃষ্টি ঘোরানোর জন্য নানান রকমের ভাতার আয়োজন। এই ভাতার মধ্যে দিয়ে তাদের সক্ষম করে তোলবার কোনো উদ্যোগ নেই। আরে ভাতা তো আমরাও বামফ্রন্ট সরকারের সময় কম দিয়েছি নাকি? বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এসব কারা প্রচলন করেছে? আমরাই প্রচলন করেছি। ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ায় তো আমরাই প্রচলন করেছি। কিন্তু ভাতা নির্ভর কোনো সরকার বা কোনো অর্থনীতি চলতে পারে না। অর্থনীতিতে মূল কাজ হচ্ছে কাজ সৃষ্টি করতে হবে। সে কৃষকদের জন্য মাঠে ফসলের ন্যায্য দাম দিতে হবে, তবে কৃষক দাঁড়াতে পারবে। আর শহরাঞ্চল, মফস্বল এবং অন্যান্য অংশের জন্য শিল্প, কল কারখানা এসব তৈরি করতে হবে। আর সরকারি যা পদ আছে সেই পদে শূন্য পদে নিয়োগ করতে হবে। এই তিনটে কথার কোনো কথাই দুটো বাজেটের মধ্যে নেই। ফলে এই বাজেটের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, ধনীরা খুশি হতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে বাংলার মানুষের হয়ে সওয়াল জবাব করছেন। এই যে একটা ইমেজ বা ওনার নয়া অবতার, এটা বাংলার মানুষের মনে কতটা এফেক্ট ফেলবে, বা এটা দিয়ে একটা ভোট বৈতরণী পার হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে? নাটকবাজি করতে গেছেন তো। তো মূল মামলা তো আমরা করেছিলাম। আমাদের মুর্শিদাবাদের ক্ষেতমজুর নেত্রী তিনি এই মামলা করেছেন, এবং প্রথম কোর্টে তো সব্যসাচী গেছিলেন। কোথায়? তখন তো কোনো মিডিয়ার হইচই দেখিনি। তার কারণ ওইটার সঙ্গে সিপিআইএম যুক্ত। এবার উনি নাটক করতে গেলেন এবং মিডিয়াকে দিয়ে চিত্রনাট্য সাজিয়ে, মিডিয়াকে দিয়েই প্রচার করিয়ে একটা বাংলার মানুষের মসিহা হিসেবে আত্মপ্রকাশ করলেন। উনি কি বলেছেন ওখানে? কিছু পাল্টাতে পেরেছেন? প্রথমে তো বলেছিলেন এসআইআর হতে গেলে আমার বুকের উপর দিয়ে হতে হবে। তো সেই এসআইআর কে তো উনি গ্রহণ করলেন। কিভাবে গ্রহণ করলেন, কেন গ্রহণ করলেন? এবং সবচাইতে সমস্ত যত বিরোধী আছে তারা তাদের বিধানসভায় এসআইআর বিরোধী একটি প্রস্তাব পাশ করেছে সর্বদলীয়। এখানে কিন্তু সেই সব নেই। অর্থাৎ তিনি চান না যে বিজেপির কোনো কর্মসূচি আটকাক, কারণ উনি তো আরএসএস দ্বারা পরিচালিত। সেই জন্যই তো ওরা রাম মন্দির করছে, উনি 3টে মন্দির করে দেখিয়ে দিচ্ছেন যে আমি আরএসএস এর স্কুলের অনেক ভালো ছাত্রী, আমি ফার্স্ট বেঞ্চে বসে ছাত্রী, আর বিজেপি তো সেকেন্ড বেঞ্চে বসে ছাত্রী। সিইও দপ্তর বলছে যে আমরা এক দফায় ভোট করতে প্রস্তুত আছি। তাহলে কি এক দেশ এক ভোট? এক দেশ এক ভোট আর এক দফা এক জিনিস না। ওরা যা করতে চাইছে এক দেশ এক ভোট, তা হয় না। আসলে বিজেপির লক্ষ্যটা কি? একটা সম্পূর্ণ ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করা। এক দেশ, এক ভাষা, এক ধর্ম, এক সংস্কৃতি, এক নেতা, আর কেউ নেতা থাকবে না, এক রাজনৈতিক দল, এক দেশ এক ভোট, এই হচ্ছে ওদের লক্ষ্য। কারণ মমতা সেই দিকে যদি পা বাড়াতে চান, তিনি তো বাড়িয়েই আছেন। ওদের স্কুলেরই তো উনি ছাত্রী। ফলে পশ্চিমবাংলা এক দফাই হোক আর 5 দফাই হোক আর 7 দফাই হোক, আসল কথা হচ্ছে প্রকৃত ভোটাররা যেন ভোট দিতে পারে। লুম্পেনদের হাতে যেন সেদিনকে গোটা পুলিশ মেশিনারিটা তুলে না দেওয়া হয়, যেটা পশ্চিমবাংলায় 2011-র পর থেকে বারবার আমরা বিভিন্ন ভোটে দেখেছি। পুলিশ মেশিনারি মূলত নিয়ন্ত্রিত হয় লুম্পেনদের দ্বারা। মানুষ খুন হচ্ছে, গুলি চলছে, পুলিশ সেখানে নীরব। পুলিশ সেখানে যারা অস্ত্রধারী সমাজ বিরোধী শাসক দলের হয়ে নামছে তাদেরকে রক্ষা করতেই ব্যস্ত, তাদের দেহরক্ষী হিসেবে তারা কাজ করছে। ফলে এই পরিস্থিতি পাল্টানোর চ্যালেঞ্জ নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে। এখন আমি জানি না এই নির্বাচন কমিশন পুরোপুরি বিজেপি নিয়ন্ত্রিত, ফলে আরএসএস এর নির্দেশ নিশ্চয়ই তৃণমূলকে জয়ী করার পক্ষে থাকবে। ফলে কতটা তারা ভূমিকা গ্রহণ করবে এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমাদের রাজ্যের মানুষের। নির্বাচন যত এগিয়ে আসছে, একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। দক্ষিণ কলকাতায় যেভাবে গুলি চলছে, বোমা পড়ছে, চোপড়ায় আজ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এই যে ভয়ের বাতাবরণ, কেন প্রতিবারই কেন আমাদের রাজ্যে সব থেকে বেশি অশান্তির খবর আসে? তার কারণ হচ্ছে গোটা রাজ্যটা সমাজ বিরোধীরা চালায়। সমাজ বিরোধী সব জায়গাতে থাকে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। একটা সরকার তাদের প্রতি কি মনোভাব নিচ্ছে তার উপর নির্ভর করে যে সমাজ বিরোধীরা গর্তে ঢুকে থাকবে না তারা প্রকাশ্য রাস্তায় দাপাদাপি করবে। আমাদের সময় সমাজ বিরোধী ছিল না, সমাজ বিরোধীমূলক কাজ হতো না, কিন্তু সরকারের অ্যাটিটিউড ছিল সমাজ বিরোধীদের যতটা সম্ভব ততটা আইনের শাসনের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করা।
আর এখন ঠিক উল্টো, সমাজ বিরোধীরাই থানা চালায়, সমাজ বিরোধীরাই চোর জোচ্চোর, তারাই মন্ত্রী হয় রাজ্যের। তো আপনি আটকাবেন কি করে আইন শৃঙ্খলার অবনতিকে? এই যে মারপিট, বোমা, গুলি দেখবেন সব তৃণমূলের নিজেদের মধ্যে হচ্ছে। তৃণমূলের হাতে কতজন তৃণমূল খুন হয়েছে? এত খুন তৃণমূলের আর অন্য কোনো রাজনৈতিক দলের দ্বারা হয়নি। সব হচ্ছে যে লুটের মাল তার বকরা কে নেবে। আর লুটের মালের পর যদি কেউ ধরা পড়ে, 1-2 বছর জেলে থাকবে, তারপর বেরিয়ে সেই যে 100 কোটি টাকা কামিয়েছে দিব্যি থাকবেন। যেমন পার্থ চট্টোপাধ্যায় আছেন, মদন মিত্র আছেন, কুণাল ঘোষ আছেন, এরকম তারা দিব্যি থাকবেন। এইসব অপরাধীরা তারাই চালাচ্ছে রাজ্য। 2026-এ বামেদের ভোট সঙ্গী কারা হবে? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি হুমায়ুন কবির, মোহাম্মদ সেলিমের বৈঠকের পর থেকে একটা ঝড় উঠেছে দলের অন্দরেই আপনাদের। তো এক্ষেত্রে আইএসএফ আছে, এখন আবার শোনা যাচ্ছে যে সৈয়দ রুহুল আমিন আরেক পীরজাদা দল ঘোষণা করতে চলেছে। এই সবাই মিলে যদি জোট হয়, মানে সংখ্যালঘু ভোট যে তৃণমূলের যে ভোট ব্যাংকটা, কতটা তা থামা বসাতে পারবে? প্রশ্নটা সংখ্যালঘু সংখ্যাগুরুর না, প্রশ্নটা হচ্ছে আমরা যখন একটা স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করতে নামছি, তখন আমাদের স্লোগান বরাবর 2016 থেকেই দেখবেন যে সমস্ত তৃণমূল বিজেপি বিরোধী শক্তিকে এক জায়গায় নিয়ে আসো। এবং সেই লক্ষ্যেই আমরা 2016 নির্বাচন, 2019-এর নির্বাচন, 2023-এর নির্বাচন, 2024-এর নির্বাচন পথ চলবার চেষ্টা করেছি। এই পথ চলবার ক্ষেত্রে কখনো কখনো কাউকে পেয়েছি, কখনো কখনো কাউকে পাইনি। ফলে এবারেও আমাদের সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে তৃণমূল বিজেপি ভোট তা যেন বিভক্ত না হয়, তা যেন একটা জায়গায় আসে রাজ্যের স্বার্থে, রাজ্যের তরুণ যুবক তাদের হাতে কাজ তুলে দেওয়ার স্বার্থে, রাজ্যের কৃষক, রাজ্যের ছাত্রছাত্রী, রাজ্যের মহিলাদের নিরাপত্তা, এই সব কিছু রক্ষার স্বার্থে এই সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সব শক্তিকেও বুঝতে হবে যে নিজেদের মধ্যে তারা যদি বিরোধ করেন, তাহলে আসলে তারা ঘুরিয়ে এই যে সমাজ বিরোধীমূলক কাজকর্ম চলছে, রাজ্যে যে স্বৈরাচারী শাসন চলছে, তাকেই সাহায্য করবেন। আমরা আশা করব এই শক্তিগুলো বুঝবেন এবং তারা তৃণমূল বিজেপি ভোট তাকে ভাগ যাতে না হয় তার জন্য তারা উদ্যোগী হবেন। কেউ যদি এই উদ্যোগের বাইরে থাকেন, তাহলে জনগণ তাকে ক্ষমা করবে না। মোহাম্মদ সেলিমের সঙ্গে যে হুমায়ুন কবিরের জোট, এই জোট নিয়ে কে বলে? না, শুধু হুমায়ুন কবির কেন, সবার সঙ্গেই তো আমাদের আলোচনা চলছে, অনেক অংশের সঙ্গে আলোচনা চলছে। কংগ্রেস, আইএসএফ এর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। কংগ্রেস তো একতরফা ভাবে ঘোষণা করে দিল, আমাদের সঙ্গে বসবার প্রয়োজনীয়তাও অনুভব করলো না। বিভিন্ন গোষ্ঠী আছে দক্ষিণাঞ্চলে, উত্তরাঞ্চলে, উত্তরবঙ্গে, সেই সমস্ত অংশের সঙ্গে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি। এই আলাপ আলোচনা যে সর্বক্ষেত্রেই সফল হচ্ছে বা হবে, এ গ্যারান্টি আমরা দিতে পারবো না। কিন্তু তৃণমূল এবং বিজেপি বিরোধী সব ভোটকে ঐক্যবদ্ধ করবার প্রশ্নে আমরা যে নিঃস্বার্থ হয়ে কাজ করতে চাই এবং সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা কাজ করতে চাই, এই ঘটনাগুলো হচ্ছে তার প্রমাণ। যে অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, তিনি বলছেন যে 15 বছরে সব দেওয়া সম্ভব নয়, তিনি ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবার। যে কে লড়বে না লড়বে ওদের এ নিয়ে আমাদের কি বলবার আছে, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কি করেছেন 15 বছরে তার জবাবটা যাওয়ার সময় দিয়ে গেলে ভালো হয়। আর রাজ্যে আইন শৃঙ্খলার যে অবস্থা, রাষ্ট্রপতি জারির সম্ভাবনা কতটা? রাষ্ট্রপতি শাসন দিয়ে কি হবে? সেই তো বিজেপি, মানে তো ওনারই, কিচ্ছু হবে না। মানুষকে জড়ো করে একে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে, প্রক্রিয়ার মধ্য দিয়ে সরাতে হবে এবং পশ্চিমবঙ্গ থেকে একে নিশ্চিহ্ন নির্মূল করতে হবে। তা নইলে এই যদি তৃণমূলের সমাজ বিরোধীরা থেকেই যায় এবং চোর জোচ্চোররা থেকেই যায়, তাহলে লাভটা কি? ফলে গণতান্ত্রিক পদ্ধতিতে সরানোই হচ্ছে একমাত্র রাস্তা। কোনো শর্টকাট রাস্তায় আমরা বিশ্বাস করি না। এই যে একটা বারবার আপনারা অভিযোগ করেন যে তৃণমূল বিজেপি সেটিং, আবার শাসক বলে যে বামেদের ভোট রামে যাচ্ছে, রামের ভোট বামে চলে আসছে, এই যে একটা মানে রাজনীতি সমীকরণটা ঠিক কি? আচ্ছা, আপনি পরিষ্কার করে একটা কথা বলুন দেখি, এত চুরি হলো, সারদা মামলা কোথায় গেল? কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছেন? বছরখানেক এক মদন মিত্র একটু জেল কাটলেন, আর রাজ্য সরকারের পুলিশ একটু কুণাল ঘোষকে পাল্টা ঢোকালো, এই তো 2-4টে নাটক হলো। জ্যোতিপ্রিয় মল্লিক একটা খাদ্য কেলেঙ্কারিতে কয়েক মাস জেলে কেটে আসলেন, আবার মন্ত্রী হয়ে গেলেন। পার্থ চ্যাটার্জিও কিছুদিন জেলে টেলে থাকলেন। তো সেটিং না থাকলে কোনোদিন আসল যে মাথা, যার বিরুদ্ধে এত অভিযোগ, তাকে মাঝে মধ্যে সিবিআই ডেকে 2 কাপ কফি খাইয়ে বিশ্রাম করিয়ে তারপর ছেড়ে দেয়, তারপর বীরদর্পে বেরিয়ে আসে। এসব কোনোদিন সেটিং না থাকলে হয়? আসলে আরএসএস এর যা এজেন্ডা আছে, অর্থাৎ মানুষকে বিভক্ত করো। এই পশ্চিমবাংলায় দাঙ্গা ছিল কোনোদিন? 34 বছর আমরা থাকতে এই বিজেপিও মাথা তুলতে পারেনি, মুসলিম মৌলবাদী শক্তিও মাথা তুলতে পারেনি। আজকে এদেরকে পুষছে তৃণমূল। তার কারণ রাজ্যের মানুষকে জাত ধর্মের ভিত্তিতে তুমি ভাগ করে দাও, মানুষের আসল সমস্যার দিকে যাতে মানুষের দৃষ্টি না যায়। ফলে বিজেপি আরএসএস এর এজেন্ডা নিয়ে উনি চলছেন। ফলে দুটো ওরা চাইছে যে শাসক দল আর বিরোধী দল একই থাকুক। আপনি দেখুন না বিরোধী দলের দিকে, সবই তো এক্স তৃণমূল। আবার এই ভোট যখন ঘোষণা হবে, যদি দেখে বিজেপির থেকে ঝোল বেশি, তাহলে এরা সব বিজেপিতে চলে যাবে।
ফলে গুদাম একটা, শুধু দোকান দুটো। এই যে কুণাল ঘোষ বলছেন যে মুরত থাকলে একা লড়াই করুক, জোটে না গিয়ে সিপিআইএম। একটা জেল খাটা আসামি, মমতার পুলিশ ধরে ওকে দুর্নীতির দায় জেল খেটে খাটিয়েছে, ওর আবার কথার কি জবাব দেবো? আমরা বিধানসভা এলে দেখি যে আপনাদের যে প্রার্থী তালিকা থাকে যে তরুণদের ওপর শতরূপ দা, সায়ন, মিনাকি, দীপশিতা, এদের ওপর আপনারা ভরসা করেন। এবারে কতটা নতুন ভোট আনতে পারবেন তারা, বা এবারের মুখও কি তরুণরাই? না না, মুখ তরুণ প্রবীণ বলে না, সব অংশকেই আমাদের দরকার। তবে তরুণদের দায়িত্ব বেশি নিতে হয় সবসময়। ঐতিহাসিকভাবে আমিও যখন তরুণ ছিলাম আমাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছে। ফলে আসল কথা হচ্ছে বাংলাকে বাঁচাতে হবে। এ লড়াইটা কেবলমাত্র লাল বনাম গেরুয়া অথবা লাল বনাম তৃণমূল নয়, এই লড়াইটা পশ্চিমবাংলার ভবিষ্যৎ বনাম পশ্চিমবাংলাকে অন্ধকারে ঠেলে দেওয়া। কোন পক্ষে মানুষ থাকবেন, ভোট তার। এই যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে, ভিন রাজ্যে চলে যাচ্ছে আমাদের রাজ্যের মানুষরা, আর এদিকে আনন্দপুরে দেখলাম যে ঘরের সামনে কতগুলো প্রাণ ঝলসে চলে গেল। কেউ গ্রেপ্তার হলো, 4টে লোককে লোক দেখানো গ্রেপ্তার করলো। কতজন মারা গেছে কেউ বলতে পারছে না, ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের বাহিনী এবং পুলিশের বাহিনী এলাকাকে ঘিরে বসে আছে, এবং এর প্রতিটা ওখানে যা বেআইনি শেড আছে সব কটার পিছনে তৃণমূলের নেতারা আছে। ওই জায়গাটা হচ্ছে লুটের কারবার চলে পশ্চিমবাংলার, এবং সেখান থেকে ওটাই স্বর্ণখনি। কোটি কোটি টাকা ওখান থেকে তৃণমূলের একেবারে সর্বোচ্চ স্তর নবান্নের 14 তলা পর্যন্ত যায়। এ কে না জানে? এবং এই সমাজবিরোধীমূলক কার্যকলাপ থাকবেই। শ্রমিকরা বিচার পাবে না, আমাদের রাজ্যে কাজ পাবে না, পরিযায়ী শ্রমিক হবে। এগুলোই তো গত 14-15 বছর ধরে আমরা পশ্চিমবাংলার সাধারণ রীতি। এইটাকেই পাল্টাবার জন্য তো আমরা বিকল্প সরকার তৈরি করতে চাইছি। বাজেটে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি করা হলো, আবার শুভেন্দু অধিকারী বলছেন যে ক্ষমতা এলে 3000 টাকা করে অনুদান বাড়িয়ে দেবেন মহিলাদের। তো রাজ্যটা কি প্রতিশ্রুতিতেই চলছে? 2026-এ আদৌ পরিবর্তন মানে আসবে? তৃণমূল ক্ষমতায় আসলে উনি যে তৃণমূলে যাবেন না তার কোনো গ্যারান্টি আছে নাকি? ওর কথার কি মূল্য আছে? কি মনে হচ্ছে কি হতে চলেছে এবার 2026-এ? মানুষকে কি বলবেন? লড়াই আমি বললামই, পশ্চিমবাংলাকে অন্ধকার থেকে মুক্ত করবার লড়াই বনাম পশ্চিমবাংলাকে অন্ধকারে রাখার লড়াই। এই লড়াইতে মানুষ কোন দিকে যাবেন? আমরা পশ্চিমবাংলাকে এই অন্ধকার থেকে মুক্ত করে এই পশ্চিমবাংলা একটা খোলা আকাশ, যেখানে কৃষক ফসলের দাম পাবে, শ্রমিক তার কাজের ন্যায্য মজুরি পাবে, ছাত্রছাত্রীরা সরকারি স্কুলে পড়তে পারবে, আমাদের এখানে মহিলাদের নিরাপত্তা থাকবে, নতুন কলকারখানা হবে, তরুণীরা তারা কাজ পাবেন। এই বাংলা আমরা তৈরি করতে যাচ্ছি, লড়াইটা তার। পার্থ চ্যাটার্জি আবার আস্তে আস্তে সক্রিয় হচ্ছেন, অনেকগুলো কমিটির দায়িত্বে তিনি এসেছেন, তাহলে কি আবার তৃণমূলে ফিরে গিয়ে আবারও তিনি টিকিট পেয়ে যাবেন? কোন চোরটা জেল থেকে বেরিয়েছে তৃণমূলের নেতা, নাম বলুন তো? সবাই হয়েছে, তা ওর আর দোষ কি? অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম স্ট্রেট টকে আজ শ্রমিক লাহিড়ীর সঙ্গে। আবারও অন্য কোনো পর্বে অন্য কারোর সঙ্গে সোজাসুজি কথা হবে। ক্যামেরা সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।